আজকে যে পড়াটা আমরা পড়তে যাচ্ছি সেই পড়াটার নাম হচ্ছে দ্য আর্ট অফ স্টোরি টেলিং। দ্য আর্ট মানে কি? শিল্প। অফ স্টোরি টেলিং। স্টোরি টেলিং মানে কিভাবে গল্প বলতে হয়, বা কিভাবে একটা কথাকে গুছিয়ে বলতে হয়, বা কিভাবে কোনো একটা ঘটনাকে গুছিয়ে উপস্থাপনা করতে হয়, এইটাকে বলছে দ্য আর্ট অফ স্টোরি টেলিং। কে লিখছেন? স্যার রিচার্ড স্টিল লিখছেন। স্যার রিচার্ড স্টিল লিখছেন। কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রম দ্য গার্জিয়ান বা গার্ডিয়ান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার লাইন বাই লাইন আসছি। আই হ্যাভ ওফেন থট, আমি, স্যার রিচার্ড স্টিল বলছেন, স্যার রিচার্ড স্টিল বলছেন এটা এটা একটা এসে। এটা কি ধরনের লেখা? এটা একটা এসে। স্যার রিচার্ড স্টিল এখানে বলছেন, আই হ্যাভ ওফেন থট, আমি প্রায় শতই ভেবেছি, দ্যাট যে এ স্টোরি টেলার ইজ বর্ন, আমি প্রায় শতই ভেবেছি, আই হ্যাভ ওফেন থট, আমি প্রায় শতই ভেবেছি, দ্যাট যে এ স্টোরি টেলার ইজ বর্ন, যে একটা স্টোরি টেলার সবসময় জন্ম হয়। স্টোরি টেলারকে বানানো যায় না, মানে স্টোরি টেলিং ক্যাপাসিটিটা জন্মসূত্রে পাওয়া যায়। এইটা আমি প্রায়শতই বলে থাকি এবং আমি প্রায়শতই ভেবেছি। স্যার রিচার্ড স্টিল বলছেন, তাহলে আই হ্যাভ ওফেন থট, আমি প্রায়শতই ভেবেছি, দ্যাট এ স্টোরি টেলার ইজ বর্ন, যে একটা স্টোরি টেলারের জন্ম হয়। একটা স্টোরি টেলারকে বানানো যায় না, গড গিফটেড, এটা একটা পাওয়ার যেটা জন্মসূত্রেই কেউ পেয়ে থাকে। অ্যাজ ওয়েল অ্যাজ আ পোয়েট, যেভাবে একজন কবি জন্মসূত্রেই তার ক্রিয়েটিভিটি নিয়ে আসে, সৃজনশীলতা নিয়ে আসে। একজন কবি যেরকম জন্মসূত্রেই তার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা নিয়ে আসে, ঠিক একই রকমভাবে একজন স্টোরি টেলার জন্মসূত্রে এই ক্ষমতাটা নিয়ে আসে। ইট ইজ, আই থিঙ্ক, সার্টেন দ্যাট সাম মিন হ্যাভ সাচ আ পিকুলিয়ার কাস্ট অফ মাইন্ড, আমি বলবো কিছু মানুষের এটা এক ধরনের পিকুলিয়ার কাস্ট অফ মাইন্ড আছে, মানে পিকুলিয়ার সেট অফ মাইন্ড আছে, মানে মানসিকতাটা এইরকম, বা মানুষের থিঙ্কিং ওয়ে অফ থিঙ্কিংটা একটু আলাদা হয়, এবং তারাই ভালো স্টোরি টেলার হতে পারে। তাহলে কি বলছে? আমি মনে করি, আই থিঙ্ক সার্টেন, আমি মনে করি যে, দ্যাট সাম মিন, আমি নিশ্চিতভাবে মনে করি যে, সাম মিন, কিছু মানুষ আছে, সাচ এ পিকুলার কাস্ট অফ মাইন্ড, যে তাদের মনগুলো বা মানসিকতাগুলো বা তাদের ব্রেন অন্যভাবে কাজ করে। অ্যান্ড দে সি থিংস ইন অ্যানাদার লাইট, এবং তারা প্রত্যেকটা জিনিসকে অন্যভাবে তারা দেখতে পায়। ঠিক আছে। অ্যান্ড দেন দ্য মেন অফ গ্রেভ ডিসপোজিশন, যারা গ্রেভ ডিসপোজিশন মানেটা জানতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই গ্রেভ ডিসপোজিশন? গ্রেভ ডিসপোজিশন মানে সিরিয়াস নেচারের, যারা সিরিয়াস প্রকৃতির মানুষ হয়, বা বলতে পারো গুরুগম্ভীর প্রকৃতির মানুষ হয়, তাদের থেকে যারা ভালো স্টোরি টেলিং করতে পারে, তাদের মানসিকতা এবং তাদের ব্রেন অন্যভাবে কাজ করে। তাই এরা ভালোভাবে গল্পগুলোকে বা কোনো কথাকে গুছিয়ে বলতে পারে। ঠিক আছে। মিন অফ এ লাইভলি ইমাজিনেশন, যারা ভালো স্টোরি টেলিং করতে পারে, মানে স্টোরি টেলার যারা হয়, তারা হয় মিন অফ এ লাইভলি ইমাজিনেশন, তারা খুব হাই ইমাজিনেশন পাওয়ারের অধিকারী, মানে খুব ভালো সৃজনশীল ক্ষমতা বা সৃজনশীল ক্রিয়েটিভিটি। সৃজনশীল ক্ষমতা মানে কি? ক্রিয়েটিভিটি। তার মধ্যে হাই ইমাজিনেশন থাকে, মানে খুবই উঁচু মানের কল্পনার শক্তি থাকে। যারা ভালো স্টোরি টেলিং করতে পারে, বা স্টোরি টেলিং ক্যাপাসিটি যাদের মধ্যে অনেক বেশি থাকে, তারা খুবই বেশি কল্পনা প্রবণ হয়, এবং তাদের কল্পনা শক্তি প্রচণ্ড সুন্দর রকম হয়, এবং ভেরি পাওয়ারফুল ইমাজিনেশন পাওয়ার থাকে এদের মধ্যে। মিন অফ লাইভলি ইমাজিনেশন অ্যান্ড মার্থফুল টেম্পার, এবং বেশ হাসি ঠাট্টা পছন্দ করে, এই ধরনের মানুষ হয় যারা স্টোরি টেলিংটাকে পছন্দ করে। ঠিক আছে। এবং কি? উইল রিপ্রেজেন্ট দ্য থিংস দে আর হিয়ারার ইন দ্য সেম ম্যানার অ্যাজ দে দেমসেলভস ওয়ের অ্যাফেক্টেড উইথ দেম, এবং তারা এমনভাবে গল্পটাকে সামনে রাখে যেন তারা নিজেরা ওই গল্পের দ্বারা প্রভাবিত হয়েছে, যেন নিজেরা এক্সপিরিয়েন্স করেছে, এবং সেটাকে সেইভাবে সামনে রাখে। তাহলে কি গল্পটা বেশি উপভোগ্য হয়। তাহলে কি একটা স্টোরি টেলার একটা গল্পকে এমনভাবে সামনে রাখে যেন সেই স্টোরি টেলারটা নিজে ওই গল্পের দ্বারা প্রভাবিত হয়েছে। ঠিক আছে। অ্যান্ড whereas serious spirits might perhaps have been disgusted at the sight of some odd occurrence in life, yet the very same occurrences shall please them in a well-told story, where disagreeable parts of the images are concealed and those only are please exhibited to fancy. তা বলছে একটা গল্প যেটা সিরিয়াস প্রকৃতির গল্প, যেটা হয়তো যে কেউ রামসাম যদুমধু যদি বলে, সেই গল্পটাকে যদি কেউ বলতে যায়, সাধারণ লোক যদি কেউ বলতে চায়,
সেই গল্পটা শোনার মতো আমাদের ধৈর্য থাকবে না, আমাদের মধ্যে ডিসগাস্টেন বা বিরক্তি চলে আসবে। কিন্তু সেই গল্পটাকে যদি একটা স্টোরি টেলার বলে, সেই গল্পটা খুবই উপভোগ্য হয়ে যায়। এই রকমই ক্ষমতা স্টোরি টেলারদের। তাহলে কি হচ্ছে, whereas serious spirits might perhaps have been disgusted, যারা সিরিয়াস প্রকৃতির মানুষ বা গুরুগম্ভীর প্রকৃতির মানুষ, তারা হয়তো যদি গল্পটাকে বলতে যায়, একটা ঘটনাকে বলতে যায়, সেটা নিয়ে আমাদের বিরক্তির সৃষ্টি হতে পারে। অ্যাট দ্য সাইট অফ সাম অড অকারেন্স ইন লাইফ, ইট দ্য ভেরি সেম অকারেন্স, কিন্তু সেই একই ঘটনা shall please them in well told story, সেই একই ঘটনা যখন একটা স্টোরি টেলার বলবে, সেটা কিন্তু আমাদের সকলকে প্লিজ করবে। ওই ডিসএগ্রিবল পার্টস অফ দ্য ইমেজ আর কনসিল, যেখানে ছোটোখাটো ঘটনা যেগুলো বলার প্রয়োজনীয়তা নেই এবং সেটা কম গুরুত্বপূর্ণ, সেগুলোকে তারা কনসিল করে যায়। কনসিল মানে ঢাকা দিয়ে দেয় বা এড়িয়ে চলে যায়। স্টোরি টেলার মানে স্টোরি টেলাররা একটা গল্প বা একটা ঘটনাকে বলতে গিয়ে যদি দেখে একটা ছোটোখাটো ঘটনা আছে গল্পের মধ্যে, যেটা উল্লেখযোগ্যই নয় বা খুবই কমই গুরুত্বপূর্ণ, তাহলে সেটাকে তারা যদি বোরিং মনে করে, তাহলে সেটাকে বাদ দিয়ে চলে যায়। অ্যান্ড দোজ অনলি ইন হুইচ প্লিজিং এক্সিবিট টু দ্য ফ্যান্সি, আর যেগুলো খুব উপভোগ্য সেগুলোকে খুব সুন্দরভাবে সহজভাবে উপভোগ্যভাবে তুলে ধরে আমাদের সামনে। স্টোরি টেলিং ইজ দেয়ারফর নট অ্যান আর্ট, তাই আমি বলবো স্টোরি টেলিং কোনো আর্ট নয়, স্টোরি টেলিং কোনো শিল্প নয়, বাট দ্যাট উই কল এ ন্যাক, এটাকে একটা ন্যাক বলি। ন্যাক ব্যাপারটি, একটা শিশু ছোটবেলা থেকেই ড্রয়িংয়ের প্রতি ওর ঝোঁক রয়েছে, এটাকে ন্যাক বলি। যে ছেলেটার ড্রয়িংয়ের প্রতি ন্যাক আছে, একটা নাচছে, একটা বাচ্চা মেয়ে ছোট থেকে নাচের প্রতি টান রয়েছে, এই যে টানটাকে ন্যাক বলি। তাই তিনি বলছে স্টোরি টেলিং কোনো আর্ট নয়, স্টোরি টেলিং হলো একটা ন্যাক। ইট ডাজ নট সো মাচ সাবসাইড আপন উইট অ্যাজ আপন হিউমার, ইট ডাজ নট মাচ সাবসাইড আপন উইট। এই স্টোরি টেলিং এর জন্য বিশেষ যে তোমাকে বুদ্ধিমত্তা রাখতে হবে বা ইন্টেলিজেন্ট তা নয়, কিন্তু তোমার মধ্যে হিউমার থাকতে হবে, হাসি ঠাট্টা বা হাস্যরসিক হতে হবে তোমাকে। ইউ মাস্ট লাভ ফান, এই জিনিসটা তোমার মধ্যে থাকতে হবে। অ্যান্ড আই উইল অ্যাড দ্যাট ইট ইজ নট পারফেক্ট উইদাউট প্রপার গাস্টিকুলেশন মানে কি, অঙ্গভঙ্গি, যেখানে যেরকম হাত পা চালানো দরকার সেটা করতে হবে, যেখানে যেরকম ফেসিয়াল এক্সপ্রেশনটা দরকার সেটা করতে হবে, এটাই গাস্টিকুলেশন বলা হয়। বলছে স্টোরি টেলিং যে করে বা একজন যে এক্সিলেন্ট স্টোরি টেলার হয়, তিনি অবশ্যই জানবেন যে কিভাবে গাস্টিকুলেশন বা কিভাবে অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার সাথে সাথে চালনা করতে হয়, এইটা তাকে জানতেই হবে। যে ভালো স্টোরি টেলিং করবে, মানে যে একজন ভালো স্টোরি টেলার, তিনি বডি ল্যাঙ্গুয়েজকে খুব ভালোভাবে কথার সাথে সাথে ব্যবহার করতে পারেন। এইটা গাস্টিকুলেশন বলে, গাস্টিকুলেশন অফ দ্য বডি হুইচ নেচারালি অ্যাটেন্ড সাচ মেরি ইমোশনস অফ দ্য মাইন্ড। যেটা কি হয়, আমাদের কথাবার্তা যখন আমরা বলি, আমরা যদি এই অঙ্গ প্রত্যঙ্গের সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে কি অ্যাটেনশন ড্র বেশি করে রিডার্সের বা যারা পাবলিক রয়েছে বা যারা অডিয়েন্স রয়েছে বা যারা দেখছে বা যারা শুনছে, তাদের অ্যাটেনশনটা আরও বেশি করে ধরে রাখা যায়। I know very well that certain gravity of কাউন্টেনেন্স মানে কি, মুখমণ্ডল। আমি জানি মুখমণ্ডলের কিছু এক্সপ্রেশন জরুরি গল্প বলতে গেলে। সেট সাম স্টোরিজ অফ অ্যাডভান্টেজ, এবং সেটার জন্য স্টোরি টেলাররা অ্যাডভান্টেজে থাকে। তার কারণ স্টোরি টেলার যারা হয়, যারা ভালো গল্প বাদক হয়, গল্প বলতে পারে, তার মুখের যে এক্সপ্রেশন রয়েছে সেটাকেও ঠিকঠাকভাবে কাজে লাগায়। where the hearer is to be surprised in the end, এবং শেষে, গল্পের শেষে যে শ্রোতা বা শ্রোতাবৃন্দ রয়েছে, তারা কিন্তু অবশ্যই শেষে কিন্তু যেন তারা হতবাক হয় বা শেষে যেন আনএক্সপেক্টেড একটা কিছু পায়, তাহলে কি হবে, বলাটা, এই যে গল্প বলাটা হচ্ছে, সেটা আরো বেশি উপভোগ্য হয়। বাট দিস ইজ বাই নো মিনস এ জেনারেল রুল, তবে মনে রাখতে হবে এটা জেনারেল রুল নয়। সব ক্ষেত্রেই যে তোমাকে হতবাক করতে হবে শেষে, শেষে যে শ্রোতাবৃন্দকে হতবাক করতে হবে, এটা কোনো জেনারেল রুল নয়। তবে অনেক ক্ষেত্রে গল্পের শেষে বা ঘটনা বলার শেষের দিকে তুমি হতবাক করলেও করতে পারো, যেটাতে ব্যাপারটা অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে। বাট এগেন ইটস নট এ জেনারেল রুল, ফর ইট ইজ frequently convenient to aid and assist by cheerful look। যখন তুমি গল্প বলবে, তোমাকে একটা খুশি লুক রাখতে হবে, চেয়ারফুল, হ্যালো গাইজ, এইরকম ভাবে তুমি শুরু করতে পারো, রাইট? চেয়ারফুল লুক, হাসি লুকটা হবে, যাতে তোমাকে দেখেই লোকে প্রথমেই খুশি হয়ে যায়, ঠিক আছে? একটা চেয়ারফুল লুক রাখতে হবে প্রথমে। আর হুইমজিক্যাল অ্যাজিটেশন, মাঝে মধ্যে কিন্তু হুইমজিক্যাল অ্যাজিটেশন রাখতে হবে, মানে হঠাৎ লাফঝাপ, লম্পজম্প মাঝে মধ্যে, মানে তোমার বডি ল্যাঙ্গুয়েজের এই ব্যাপারটা রাখতে হবে, ঠিক আছে? I will yet further, আমি তোমাকে আরো বলবো, and I found that the success of a story
বাই ভেরি আই দেখো কি বলছে, আই উইল গো ইয়েট ফার্দার, আমি এক কথা আরো বেশি বলবো, কি বলবো, অ্যান্ড অ্যাফার্ম, জোর দিয়ে বলবো, দ্যাট দ্য সাকসেস অফ এ স্টোরি ভেরি অফেন ডিপেন্ডস অন দ্য মার্কস অফ এ বডি। তুমি কিভাবে বডি ল্যাঙ্গুয়েজকে এক্সপ্রেস করছো, কিভাবে বডি ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করতো স্টোরিকে বলতে গিয়ে, তো সেই ব্যাপারটাও অনেকটাই নির্ধারণ করে দেয় যে তোমার স্টোরি টেলিং হিসাবে তুমি সফল হবে কিনা। মানে বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট to be a successful storyteller and formation of the features of him who relates it। যে গল্পটা বলতে যায়, যে স্টোরি টেলিং করতে যায়, তাকে কিন্তু অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে হবে। of him who relates it, I have been of this opinion ever since I criticized upon the chin of Dick Dollop। আমি এই ব্যাপারটা বলবার জন্য যে বডি ল্যাঙ্গুয়েজ কতটা গুরুত্বপূর্ণ, এইটা বলবার জন্য ডিক ডলপের কথা আমি বলবো, চিন অফ ডিক ডলপ। দেখো, ডিক ডলপ হলেন একজন বিখ্যাত স্টোরি টেলার, যিনি মোটাসোটা ছিলেন এবং কথা বলবার সময় বা স্টোরি টেলিং করবার সময় নিজের বডি ল্যাঙ্গুয়েজে খুব ভালোভাবে ব্যবহার করতেন। আই ভেরি অফেন হ্যাড উইকনেস টু রিপাইন অ্যাট দ্য প্রসপ্যারিটি অফ হিজ কনসিট। আমি ডিক ডলপের কনসার্টে যেতাম, আমি ডিক ডলপের প্রোগ্রামে যেতাম মাঝে মধ্যে, হুইচ মেড হিম পাস ফর এ উইট উইথ দ্য উইডো অ্যাট দ্য কফি হাউস। একটা কফি হাউসে ডিক ডলপ প্রায় জোকস বলতেন এবং সেই জোকসের প্রোগ্রামে আমি মাঝে মধ্যে যেতাম। আর দ্য অর্ডিনারি মেকানিক্স দ্যাট ফ্রিকুয়েন্টেড, এবং সে সাধারণ গল্পগুলো বা সাধারণ ঘটনাগুলোকে এমন সুন্দরভাবে উপভোগ্যভাবে পরিবেশন করতেন যাতে আমরা মুগ্ধ হয়ে যেতাম। নর কুড আই মাইসেলফ ফর বিয়ার লাফিং, এমনকি আমি নিজেও কোনোভাবে না হেসে থাকতে পারতাম না, আমি হাসতাম, প্রচুর হাসতাম সেই ডিক ডলপের জোকসগুলো শুনে এবং তার প্রেজেন্টেশনটা দেখে, অ্যান্ড মোস্ট হার্টিলি, এবং মন খুলে হাসতাম। থ্রু আপন দ্য এক্সামিনেশন আই থট মোস্ট অফ দেম ভেরি ফ্ল্যাট অ্যান্ড ইন স্পিড। যদি আমি মনোযোগ সহকারে যখন আমি ভাবতাম পরবর্তী সময়, আমি জানতাম যে সে যে এই যে ডলপ, মিস্টার ডিক ডলপ যে কথাগুলো বলছিল সেগুলো খুব সাধারণ মানের বা খুব সাধারণ গল্প ছিল, তবু তার প্রেজেন্টেশনটার জোরে আমরা কিন্তু প্রচুর মন খুলে হাসতাম। মানে প্রেজেন্টেশনটা, স্টোরি টেলিংটা তার এত সুন্দর। I found after some times that the merit of it wit was founded upon the shaking of fat pounds। তার একটা ভুঁড়ি আছে, মোটা ছোটা মানুষ ভুঁড়ি আছে, সে যখন এই জোকসগুলো বলতো বিভিন্ন সময় সেই নিজের ভুঁড়ির সাহায্য নিত এবং ভুঁড়িটাকে সে নাড়াতো এবং সেইটা দেখে আমাদের আরোই বেশি হাসি পেত, তার কারণ জোকসের সাথে অনেক সময় ম্যাচ করে যেত তার বডি ল্যাঙ্গুয়েজটা। অ্যান্ড টোজিং আপন এ পেয়ার অফ রোজি জোয়েলস, এবং কি তার ডাবল চিন থাকতো, মোটামুটি ছোটা মানুষের ডাবল চিন হয়ে যায়, সেই ডাবল চিনগুলোকেও সে প্রপারলি কাজে লাগাতো স্টোরি টেলিং এর ক্ষেত্রে। পোর ডিক হ্যাড এন ফিট অফ সিকনেস, কিন্তু একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাটা হলো এই যে ডিক ডলপ যে ছিল কিছু দিনের জন্য অসুস্থ হয়ে পড়লেন, অ্যান্ড রবড হিম অফ হিজ ফ্যাট অ্যান্ড দ্য ফেম অ্যাট ওয়ান্স, এবং তিনি যে মোটা সোটা মানুষটা ছিলেন হঠাৎ করে পাতলা হয়ে গেলেন, ঠিক আছে। এবং তারপরে যখন তিনি প্রোগ্রাম করতে এলেন, তিনি কিন্তু সেই আগের মতো সরস ভঙ্গিতে সকলের মন জিততে পারছিলেন না, তার কারণ তার বডি ল্যাঙ্গুয়েজটা পাল্টে গেছিল। অ্যান্ড ইট ওয়াজ ফুল 3 months, তার আরও 3টে মাস লাগলো আগের মতো মোটা সোটায় এবং আগের মতো দেহটা ফিরে পেতে। বিফোর ইজ রিগেইনড হিজ রেপুটেশন, এবং তারপরে তিনি তার রেপুটেশনটাও ফিরে পেলেন। তার মানে আমি বলতে চাইছি গল্পটা মাঝারি ধাঁচের হতে পারে, কিন্তু কিভাবে প্রেজেন্ট করছে সেটা খুব গুরুত্বপূর্ণ। সর্বোপরি এই কথা বলার ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ তার সাথে সাথে একই রকম গুরুত্বপূর্ণ। মোটা ছোটা মানুষ নিজের অনেক সময় ভুঁড়িকে ব্যবহার করে থাকেন বা ডাবল চিনকে ব্যবহার করে থাকেন নিজের বডি ল্যাঙ্গুয়েজটাকে কাজে লাগানোর জন্য। ডিক ডলপ একবার অসুস্থ হয়ে পড়েছিলেন এবং খুব পাতলা হয়ে গেছিলেন, এবং তারপরে পাতলা হয়ে যাওয়ার পর যখন তিনি নিজের প্রফেশনে ফিরে এসেছিলেন, কিন্তু তিনি সকলকে হাসি খুশি মজার মধ্যে রাখতে পারছিলেন না, তার কারণ তার বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছিল। তাই আমি বলি বডি ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরিকে প্রেজেন্ট করার জন্য। হুইচ রোজ ইন প্রপোর্শন অফ হিজ ফ্লোরিডিটি, এবং তিনি যখন আবার মোটা সোটা হয়ে উঠলেন তখন আবার তিনি তার নিজের ঔজ্জ্বল্য এবং তার কেরিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পেরেছিলেন। হি ইজ নাও ভেরি জলি অ্যান্ড ইঞ্জিনিয়াস। এখন যদি আমরা মিস্টার ডলপকে দেখি, আমরা দেখতে পাই সে এখন আবার মোটা সোটা হয়ে গেছে এবং আবার খুব সুন্দরভাবে গল্পগুলোকে বলতে পারছে। অ্যান্ড হ্যাভ এ গুড কনস্টিটিউশন ফর উইট, এবং কি অসাধারণ সুন্দরভাবে হাস্যরসকে পরিবেশন করছেন। দোজ হু আর দোজ অ্যাডর্নড উইথ দ্য গিফটস অফ নেচার, তবে বলবো যাদের মধ্যে এই গিফট অফ নেচারটা রয়েছে, এই প্রকৃতি যাদের মধ্যে এই ক্ষমতাটা দিয়েছে,
নেচার নেচার যাদের উপর এই দয়া দেখিয়েছে, যাদেরকে স্টোরি টেলিং ক্যাপাসিটিতে দিয়েছে, আর অ্যাপ টু শো দিয়ার পাওয়ার্স উইথ টু মাচ অস্টিনেশন, এবং কি তারা নেচার যাদিকে এই ক্ষমতাটা দিয়েছে স্টোরি টেলিং ক্যাপাসিটি, তাদিকে আমি বলবো তাদিকেও প্রয়োজনে বডি ল্যাঙ্গুয়েজকে ইউজ করতে হয়, ঠিক আছে। I would therefore advise all the professors of this art never to tell stories, but as they seem to grow out of the subject matter of the conversation, as they serve in illustrate and enliven it. আমি তাই বলবো যে যখন তোমরা গল্প বলবে সেটাকে শুধু রোবোটিক ওয়েতে, এক্সপ্রেশনলেস ওয়েতে বলো না, সেটাকে তুমি উপভোগ করো, যেটা যেন তোমার সাথে সেটা ঘটছে, এবং সেটাকে সেইভাবে তুমি তুলে ধরো। স্টোরিজ দ্যাট আর ভেরি কমন আর জেনারেলি আর্কসাম, যে গল্পগুলো সাধারণ গল্প সেগুলো সাধারণত বিরক্তিকর হয়ে থাকে। ইরসাম মানে বিরক্তিকর। সাধারণ গল্পগুলো যেগুলো আমরা সবাই জানি সেগুলো বিরক্তিকর হয়ে থাকে, বাট মে বি অ্যাপ্টলি ইন্ট্রোডিউস, কিন্তু সেই সাধারণ গল্পগুলোকেও খুব উপভোগ্য হয়ে যেতে পারে, সেই সাধারণ গল্পগুলোও খুব উপভোগ্য হয়ে যেতে পারে যদি ঠিকঠাকভাবে সেগুলোকে প্রেজেন্ট করা যায়, বা স্টোরি টেলাররা যদি সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করে। বাট মে বি অ্যাপ্টলি ইন্ট্রোডিউস প্রোভাইডেড দ্যাট দে অনলি হিন্টেড অ্যাট art and mentioned by way of allusion. Those that are altogether new should never resort in without a short and pertinent character of the chief persons concerned. সর্বোপরি যখন কোনো ব্যক্তির আলোচনা করছো, যেন ব্যক্তিটাকে সবাই আমরা চিনি। আমি যদি বলি একটা, সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমি বললাম জানিস একটা গল্প বলি, সেখানে মোনালিসা যাচ্ছিল এবং মোনালিসা গিয়ে পর রাস্তাতে পিছলে পড়লো সাপোজ। এবার মোনালিসাকে আমরা চিনি, তাই কি হবে, যেহেতু মোনালিসাকে আমরা চিনি তাই কি হবে, আমরা সেই বিষয়ে বেশি উপভোগ, মানে চেনা জানা মানুষকে নিয়ে গল্প বললে সেটা বেশি উপভোগ্য হয়। এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের। তাহলে এই অংশে আমরা কি জানছি, দ্যাট দোজ হু আর দাস অ্যাডর্নড উইথ দ্য গিফটস অফ নেচার, যারা প্রকৃতির এই উপহারটি পেয়েছে, টু শো দেয়ার পার্টস উইথ টু মাচ অস্টিনেশন, তাদেরকেও বলবো যারা এই স্টোরি টেলিং ক্যাপাসিটিটা পেয়েছে, যারা স্টোরি টেলিংয়ের ক্ষমতাটা পেয়েছে, তাদেরকেও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করতে হয় প্রপারলি। আই উড দেয়ারফোর অ্যাডভাইজ অল দ্য প্রফেসর অফ দিস আর্ট, তাই বলবো যারা এক্সপার্ট এই স্টোরি টেলিংয়ের ব্যাপারে, যারা প্রফেসর হয়ে গেছে, একদম এক্সপার্ট হয়ে গেছে এই ব্যাপারে, নেভার টু টেল স্টোরিজ, তাদেরকে বলবো তারা যেন কোনোদিনই মেশিনের মতো গল্প না বলে, বা রোবোটিক ওয়েতে, এক্সপ্রেশনলেস ওয়েতে গল্প যেন না বলে, বাট অ্যাজ দে সিম টু গ্রো আউট অফ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য কনভারসেশন, তারা যখনই কনভারসেশনে আসবে, যখন একটা বিষয়কে আলোচনা করবে, তারা যেন নিজেদের মতো করে আলোচনা করে, অর অ্যাজ দে সার্ভ টু ইলাস্ট্রেট অর এনলিভেন ইট, তারা যেন সেটার মধ্যে প্রাণ দিয়ে দেয়। একটা আলোচনা, একটা ঘটনাকে যখন বর্ণনা করবে, এরা যেন সেই বিষয়টাকে যেন জীবন্ত করে তোলে, এইটা খুব জরুরি। স্টোরিজ দ্যাট আর ভেরি কমন আর জেনারেল আর্টসম, যে গল্পগুলো খুব কমন, সেই গল্পগুলো সাধারণত খুব বিরক্তিকর গল্প হয়। ইটসাম মানে বিরক্তিকর, মানে ভেরি বোরিং বলে মনে হয়, যেগুলো খুব কমন স্টোরি, ঠিক আছে, সেগুলো খুব বোরিং বলে মনে হয়। বাট মে বি অ্যাপ্টলি ইন্ট্রোডিউস প্রোভাইডেড দ্য অনলি হিন্টেড অ্যাট, অ্যান্ড তাহলে কি, কিন্তু ওই ধরনের গল্পধর মাঝে চলে এসছে, যেটা আমরা সবাই গল্পটা জানি, সেই খরগোশ এবং কচ্ছপের গল্পটা, সেই রেস লাগালো, খরগোশটা আগে দৌড়ে পারলো না, একটা জায়গায় ঘুমিয়ে পড়লো, এবং কচ্ছপটা স্পিডে যেতে পারলো না, আস্তে আস্তে চললো, জিতলো। এই যে গল্পটা যদি একটা আলোচনার মাঝে বলতে যাই, সবারই বোরিং লাগবে। তাই কি হবে, এই জানা গল্পগুলোকে শুধু হিন্টস দিয়ে পার করে দিতে পারো, এবং যেহেতু আমরা সবাই জানি, যেগুলো একদম সবাই গল্পগুলো জানি, এই গল্পগুলোকে যদি তুমি ডিটেলসে বলতে যাও তার বোরিং লাগতে পারে, তাই সেগুলো শুধু হিন্টস দিয়ে পার করে দিতে হবে। আবার আরেকটা ওয়ে হচ্ছে, আরেকটা টেকনিক হচ্ছে, অ্যান্ড মেনশন বাই দ্য অল অ্যালিউশন, সেটা শুধু উল্লেখ করলেই হয়ে যাবে। দোজ আর অলটুগেদার নিউ শুড বি অ্যাভয়েডেড, দেখো কি বলছে, শুড নেভার বি অ্যাভয়েডেড, দেখো কি বলছে, দেখো, those that are altogether new should never be ushered, মানে উপস্থাপন, মানে কি, যেগুলো একদমই নতুন ক্যারেক্টার থাকবে, সেই নতুন ক্যারেক্টারকে সরাসরি কিন্তু তুলতে যাও না, চেনা জানা চরিত্রকে যত তুলবে তত ভালো হবে। আমি যদি বললাম, ঠিক আছে, আমি যদি বললাম দেবার্গ বলে একটা ছেলে আছে, ছেলেটা সেদিনের রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা গাছের তলায় দাঁড়িয়ে কোকোকোলা খাচ্ছিল, এইটা শুনতে হয়তো তোমাদের খুব একটা মজাদার বলে মনে হবে না, কিন্তু আমি যদি বলি আমি সেদিন অচিন্ত বাবুকে দেখলাম, কারণ অচিন্তকে আমরা সবাই চিনি, ধর,
তো অচিন্ত্যবাবু একটা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাবের জল খাচ্ছিল, ঠিক আছে? এই যে কথাটা বললাম, এইটা কিন্তু বেশি উপভোগ্য হবে। তার কারণ চেনা মানুষ নিয়ে আমরা যদি আলোচনা করি বা চেনা মানুষ নিয়ে যদি আমরা গল্প করি, তাহলে সেটা বেশি উপভোগ্য হয়। তাই যখন তুমি স্টোরি টেলিং করবে, যে ক্যারেক্টারটা নিয়ে তুমি স্টোরি টেলিং করছো, সেই ক্যারেক্টারটা বা সেই চরিত্রটিকে আগে জানিয়ে দাও, যেন সেই ক্যারেক্টারটাকে সবাই চেনে, তবে গিয়ে বিষয়টা আরো বেশি উপভোগ্য হয়। Those are the all together, তাহলে কি বলছে? In without a short and pertinent character of the chief person concerned, তাই যে চরিত্র নিয়ে তুমি গল্পটি বলবে, যার সম্বন্ধে তুমি গল্পটি বলবে, বি কেয়ারফুল যেন সেই চরিত্রটিকে সবাই চেনে, তাহলে বেশি উপভোগ্য হবে। বিকজ বাই দ্যাট মিন ইউ মেক দ্য কোম্পানি। আমি যদি বলি, সাপোজ অ্যাজ এন এক্সাম্পল আমি যদি বললাম সাপোজ অ্যাজ এন এক্সাম্পল বলছি, আমি উদাহরণস্বরূপ বলছি, ঠিক আছে? জিম্বাবুয়ের যে রাষ্ট্রপতি আছে তিনি সেদিনে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এবার জিম্বাবুয়ের রাষ্ট্রপতিকে আমরা চিনি না, কিন্তু আমি যদি বলি যে আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন নরেন্দ্র মোদী, ওনার নিয়ে যদি কোনো একটা জোকস বলি, সেটাকে বেশি রিলেট করতে পারবি তোরা, তার কারণ চিনি মানুষটাকে। তাহলে চেনা মানুষ নিয়ে বা চেনা জানা ক্যারেক্টার নিয়ে জোকস বা স্টোরি টেলিং করা উচিত, সেটা বেশি গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? অ্যান্ড ইট ইজ সার্টেন রুল, এবং এটাই একটা নিয়ম বলতে পারো, দ্যাট সাইট অ্যান্ড ট্রাইভেল অ্যাকাউন্ট অফ দোজ হু আর ফ্যামিলিয়ার টু আস অ্যাডমিনিস্টার মোর মার্ক দ্যান ব্রাইটেস্ট পয়েন্ট অফ উইট অফ আননোন ক্যারেক্টার। তাই এইটাই একটা বিষয় বা এইটাই একটা বড় নিয়ম বলতে পারো স্টোরি টেলিং এর, যে চেনা জানা চরিত্র বা নন ক্যারেক্টার নিয়ে স্টোরি টেলিং করতে হয়, তাহলে কি আমরা বেশি মজা পাই। আমরা একটা অপরিচিত ক্যারেক্টার নিয়ে আমি মজা করবো, তোরা হয়তো সেই ক্যারেক্টারটাকেই চিনিস না, তাহলে তুই সেই মজাটাকে ঠিকঠাকভাবে উপভোগ করতে পারবি না। কিন্তু একটা চেনা জানা ক্যারেক্টার নিয়ে যখন আমরা মজা করব, গল্প বলবো, একটা ঘটনা বলবো, তখন স্বাভাবিকভাবে তোর সেই চরিত্র সম্বন্ধে আগ্রহ জেগে যাবে। ইট ইজ রাদার কিউরিয়াস। এবার পরের অংশে আসা যে গাইজ, তাহলে বিষয়টাকে এইভাবেও দেখা যেতে পারে। ইট ইজ রাদার কিউরিয়াস দ্যাট ওয়াইল স্টিল নেমড হিজ এসে দ্য আর্ট অফ স্টোরি টেলিং, he makes an incidental comment, the storytelling is not an art but what we call a knack. তাই রিচার্ড স্টিল বারবার বলছেন, এটা কোনো শিল্প নয়, এটা কোনো শিল্প নয়, এটা একটা ক্ষমতা যেটা নেচারালি বা জন্মসূত্রে আমরা পেয়ে থাকি। ইফ স্টোরি টেলিং ইজ নট অ্যান এক্স্যাক্টলি অ্যান আর্ট, যদি স্টোরি টেলিংকে আমরা আর্ট না বলি, হোয়াই ডাজ স্টিল কল দ্য এসে দ্য আর্ট অফ স্টোরি টেলিং? এখন প্রশ্ন এখানে একটা খুব ভালো প্রশ্ন এলো, যদি স্টোরি টেলিং আর্টেই নয়, স্টোরি টেলিং যদি কোনো আর্টেই নয়, এটা জন্মসূত্রে পাওয়া একটা গিফট যদি এটা হয়, তাহলে প্রশ্ন হচ্ছে স্যার রিচার্ড স্টিল এটার নাম কেন দিলেন এইরকম, দ্য আর্ট অফ স্টোরি টেলিং? উনি তো নিজেই বলছেন স্টোরি টেলিং কোনো আর্ট নয়। তাহলে আমাদের মনে স্বাভাবিক প্রশ্ন একটা আসতে পারে, তাহলে এইরকম শিরোনাম কেন, দ্য আর্ট অফ স্টোরি টেলিং? আর্ট ব্যাপারটাকে এবার বুঝতে হবে। দ্য পয়েন্ট দ্যাট ওয়ার্ড আর্ট কন্টেন্স টু মিনিং। আসলে আর্ট কথাটা দুটো মানে আছে। ফার্স্ট, it denotes the product of creativity, imagination and in the sense of painting of Picasso. একটা সেন্সে আর্ট মানে আমরা যেটা বুঝি শিল্প, একটা সেন্সে আর্ট মানে আমরা যেটা বুঝি শিল্প, ঠিক আছে? যেমন শেক্সপিয়ার যেটা বানাচ্ছেন, শেক্সপিয়ার যে রচনা, ওটা একটা আর্ট। পিকাসো যেটা বানাচ্ছেন, সেটা একটা আর্ট, মানে শিল্প। আর্ট মানে একটা হলো শিল্প। বাট দ্য সেকেন্ড মিনিং অফ দ্য ওয়ার্ড ডিনোটস কি, কিন্তু সেকেন্ড মিনিং যেটা বোঝায়, আর্টের আরো একটি মিনিং আছে, সেটা হলো হিউম্যান স্কিল, মানে দক্ষতা। হিউম্যান স্কিল অ্যাজ অপোজ টু নেচার, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে দক্ষতা, এটাও কেউ আর্ট হিসাবে কনসিডার করা হয় বাই অক্সফোর্ড ডিকশনারি, কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি দ্বারা। তা আর্টের দুটো মানে আছে, একটা হচ্ছে শিল্প আর একটা হচ্ছে হিউম্যান স্কিল, সেটা মানেও আর্ট হিসাবে কনসিডার করা হয়েছে। এখানে রিচার্ড স্টিল সিজ দ্য আর্ট দ্য লিল অফ হিজ এসে, এখানে আর্ট যখন বলছেন, ফার্স্ট মিনিং অফ ইট ইন মাইন্ড, সেখানে এই শিল্প কথাটাকে মাথায় রেখে বলছেন। But when he says the storytelling is therefore is not an art but we call a knack, বরং তিনি আরো প্রপারলি বলছেন যে স্টোরি টেলিং একটা ন্যাক মানে প্রবৃত্তি। he has recourse to the second meaning of the word, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে তিনি সেকেন্ড মিনিংটাকেও ব্যাখ্যা করেছেন। In fact, it is taken for granted that art is the manifestation of man innate power. আমরা যখন শিল্প বলি না, যে আমরা শিল্প করছি, শিল্প মানে শিল্প চর্চা করছি, তখন আসলে মানুষের অন্তরের প্রবৃত্তি নিজে থেকে প্রকাশিত হয় সেই শিল্পের মাধ্যমে। সম্ভবত শিল্পের মধ্যে দিয়ে সেই ইনার মিনিংটাকেও বোঝানোর, যে ইনার যে মানুষের মধ্যে যে প্রবৃত্তি থাকে, সেই প্রবৃত্তিরও কথা বলা হয়েছে।
ইট ফলোজ দ্যাট আর্ট ইজ নট অপোজ টু নেচার। আমাদের মনে রাখতে হবে আর্ট কিন্তু নেচারের বিরুদ্ধে নয়, মানে নেচারকেই রিপ্রেজেন্ট করে আর্ট। তাই এখানে যখন আমরা ন্যাক বলছি যে স্টোরি টেলিং ইজ এ ন্যাক, তাহলে এখানে হয়তো শিল্পকেই রিপ্রেজেন্ট করা হচ্ছে। ফর জিনিয়াস ইটসেলফ ইজ দ্য গিফট অফ নেচার, ঠিক আছে। হাউভার দ্য ন্যাক স্টিল মিনস জিনিয়াস। এখানে যখন ন্যাক কথাটাকে বারবার বলছেন আমাদের স্যার রিচার্ড স্টিল, উনি জিনিয়াস বলার চেষ্টা করছেন যে তার মধ্যে শিল্প সত্তা রয়েছে, নেচারাল টেন্ডেন্সি রয়েছে, তার মধ্যে একটা মানে সহজাত প্রবৃত্তি রয়েছে, সেই সেন্সে তিনি আর্ট কথাটাকে ব্যবহার করছেন। হুইচ ইন্ডিকেটস দ্য স্টিল সিক টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য নেচার আর্ট অ্যান্ড নেচার ন্যাক। তার মানে এখানে আমি বলতে চাইবো যে রিচার্ড স্টিল যখন এইগুলোকে বলছেন তখন কি বলছেন আসলে স্যার, রিচার্ড স্টিল যখন বলছেন আর্ট মানে শিল্প এবং সহজাত প্রবৃত্তি দুটোকে এক করে বলছেন। অ্যাকর্ডিং টু হিম স্টোরি টেলিং ইনভলভস ফ্যাকাল্টি এবং কি ফ্যাকাল্টি অফ নেচার এবং কি আনলেস ওয়ান ইজ নেচারালি গিফটেড। আসলে যতক্ষণ না কোনো ব্যক্তি নেচারালি গিফটেড হয়, ওয়ান উইল নট বি স্মার্ট এনাফ টু ফাইন্ড টু প্রেজেন্ট এ স্টোরি ইন এ বেটার ওয়ে। মানে উনি বলতে চাইছেন নেচারালি একজন গিফটেড হবে, তাই তবেই গিয়ে সে স্টোরিটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে। Still starts with the assumption that when a man looks creative or imagination, he cannot be a successful storyteller. স্টিল এখানে আরও একটা কথা বলছেন, একজন মানুষের যদি জন্মগত এই প্রবৃত্তি না থাকে, জন্মগত এই ক্ষমতা যদি না থাকে, তাহলে কিন্তু সে সাকসেসফুল স্টোরি টেলার হতে পারবে না বলছেন। ইন দিস কানেকশন হি রেফার্স টম লিজার্ডের গল্পটা বলছেন অ্যান্ড হিজ ব্রাদার্সের গল্পটা বলছেন, এবং নিজের কথাকে প্রমাণ করার জন্য তিনি দুই যমজ ভাইয়ের কথা বলছেন, টম লিজার্ড এবং তার ভাইয়ের কথা বলছেন, টম লিজার্ড এবং উইল টেম্পার। দ্য ফর্মার হ্যাজ এ গুড ফরচুন অফ হ্যাভিং এ ন্যাক ফর স্টোরি টেলিং। টম লিজার্ড যিনি ছিলেন তিনি ভালো স্টোরি টেলিং করতে পারতেন, যেহেতু শৈশব থেকেই স্টোরি টেলিং এর ক্যাপাসিটি পেয়েছিলেন। অ্যান্ড দ্য রেজাল্ট ফর এভার দ্য রিলেটস দ্য স্টোরি। এবং তিনি যখনই গল্প বলতেন সবাই সেটা মন খুলে হাসতো, সেটাকে উপভোগ করত। হি এনলাইভস ইট, তিনি যেন প্রাণবন্ত করে তুলতে পারতেন কোনো আলোচনাকে। উইথ হিউমার অ্যান্ড ড্রামাটিক চার্ম, তার কথাবার্তার মধ্যে একটা হিউমার থাকতো, ড্রামাটিক চার্ম থাকতো, অ্যান্ড কোয়াইট অ্যান ইজি জব। এবং তিনি যেন যখন কোনো গল্পকে তুলে ধরতেন সেটা তার কাছে একদম ইজি জব ছিল, ঠিক আছে। টু এন্টারটেইন দ্য লিসনার ইমেন্সলি, এবং যারা লিসনার থাকলো, শ্রোতাবৃন্দ থাকতো, তারা এই টম লিজার্ডের কথা শুনে খুব উপভোগ করতেন এবং মুগ্ধ হয়ে যেতেন। তার কারণ সে জন্মসূত্রে স্টোরি টেলিং ক্যাপাসিটিটা পেয়েছিলেন। কিন্তু তারই ভাই ছিল, তার নাম হচ্ছে উইল দ্য টেম্পলার। তিনি কিন্তু জন্মসূত্রে স্টোরি টেলিং ক্যাপাসিটিটা পায়নি, এবং কি হয়েছিল, দে শো ইন নো সেন্স এ ম্যান ওয়াজ জিনিয়াস। সো সেই দিক থেকে স্টোরি টেলিং এর ব্যাপারে তিনি কিন্তু জিনিয়াস ছিলেন না। এই যে উইল দ্য টেম্পার, যখনই তিনি গল্প বলতে যেতেন তিনি প্রচুর স্ট্রাগল করতেন, গল্পটাও ভালো হতো না এবং কেউ শুনে খুশিও হতো না। তাই দ্য সিক্রেট অফ সাকসেস ইমপ্রেসিং দ্য লিসনার ইজ নট নোন টু হিম। সে স্বাভাবিকভাবে বুঝতেই পারতো না যে কি করে স্টোরি টেলিংটা করতে হয়, অথচ তার দাদা এই যে টম লিজার্ড তিনি স্বাভাবিকভাবে গল্পগুলোকে বলতে পারতেন, সবাই উপভোগ করতো। তাই এই উদাহরণের মাধ্যমে তিনি বলতে চাইছেন যে স্টোরি টেলিং যেটা আছে এটা গড গিফটেড কোয়ালিটি, বা এটা তোমার বর্ন কোয়ালিটি। যদি তোমার মধ্যে রয়েছে এই সৃজনশীলতা, যদি তোমার স্টোরি টেলিং ক্যাপাসিটি রয়েছে, তবেই শুধুমাত্র তুমি একটা ভালো স্টোরি টেলার হতে পারবে। অন্যথা চেষ্টা করে নড়বড়ে তুমি গল্প বলতে পারো, কিন্তু সেটা কেউ উপভোগ করবে না। নেভারদিলেস হি গোজ টু এন্টারটেইন পিপল বাই টেলিং। তবে দুই ভাইয়ের মধ্যে যে ভাইয়ের মধ্যে স্টোরি টেলিং ক্যাপাসিটি ছিল না, সে যখন গল্প বলতে যেত সে বহু চেষ্টা করতো, তবু কোনোভাবে সে গল্পটা বলতে পারতো এবং সেটা মোটেও উপভোগ্য হতো না। বাট হি স্টার্টস দ্য স্টোরি অনলি ফাম্বলস। সে গল্প বলতে গিয়ে হাজারবার হোঁচট খেত, তোতলাতো। টু ইউজ দ্য স্টিলস ওন ওয়ার্ড, স্টিলের কথা অনুযায়ী যায়, ওয়াজ ইন গ্রেট পেন ফর হিম, হি হার্ড হিম বিগিন। সে গল্প শুরু করতে গেলেই এমন অবস্থা হতো, কাঁদো অবস্থা, যেন মনে হতো ব্যাস তুই ছেড়ে দে রে ভাই, ঠিক আছে, এইরকম মনে হতো। দ্য রিয়েলিটি ইজ দ্যাট সিন্স দ্য ম্যান ইজ নট ন্যাচারালি আউট ফর বিং স্টোরি টেলার। আসল ঘটনা হচ্ছে তার মধ্যে স্টোরি টেলিং ক্যাপাসিটিটা ন্যাচারালি ছিল না, সে চেষ্টা করছিল। হিজ অ্যাটেম্প্ট টু প্লিজ দ্য ফ্রেন্ড বাই ন্যারেটিং স্টোরিজ গোজ ইন ভেন। তাই সে যতবার স্টোরি টেলিং ক্যাপাসিটি না থাকার জন্য, সেই গড গিফটেড কোয়ালিটি না থাকার জন্য সে যতবারই গল্প বলতে যেত, গল্পগুলো স্পয়েলড হয়ে যেত বা মার্ডার্ড হয়ে যেত। সো স্টিল
illustrates the point that the storytelling is not an art but a knack. তাই এই উদাহরণ দিয়ে স্যার রিচার্ড স্টিল বলছেন স্টোরি টেলিং কোনো আর্ট নয়, স্টোরি টেলিং হলো একটা ন্যাক বা সহজাত প্রবৃত্তি, আর্ট নয়। যখন বলছেন স্যার রিচার্ড স্টিল বলছেন স্টোরি টেলিং কোনো আর্ট নয়, মানে বলছেন এটা কোনো ট্রেনিং দ্বারা প্রাপ্য ক্ষমতা নয়, এইটা বলতে চাইছেন। এটা একটা ন্যাচারাল অ্যাবিলিটি, সেই সেন্সে তুমি এটাকে ন্যাক বলতে পারো। Though a genius alone is entitled to shine as a storyteller, যদিও স্টোরি টেলার যে হবে বা যে ভালো স্টোরি টেলার হবে তাকে জন্মসূত্রেই যদিও এই কোয়ালিটিটা রাখতে হবে, তবুও তাকে কিছু প্রিন্সিপাল বা কিছু নীতি মেনে চলতে হয় স্টোরি টেলিং করার ক্ষেত্রে। দেয়ার আর সাম ফিচার্স, অ্যালাইন ফিচার্স, কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো তাকে মেনে চলতে হয়। যদিও তোমার মধ্যে ন্যাচারাল অ্যাবিলিটি রয়েছে, যদিও তুমি জন্মসূত্রে এটাকে অর্জন করেছো স্টোরি টেলিং ক্যাপাসিটিটাকে, কিন্তু তবু স্টোরি টেলিং করতে গেলে তোমাকে কিছু নিয়ম, কিছু নীতি মেনে চলতেই হবে। That is to say, even if a storyteller is gifted with genius, he cannot function without genuine discipline. তাকে যদিও একটা স্টোরি টেলার জন্মসূত্রে ক্ষমতা পেয়েছে, স্টোরি টেলিং ক্যাপাসিটিটা পেয়েছে, তবু তাকে কিছু শর্ত মেনে চলতে হবে, তাকে ডিসিপ্লিনড ওয়েতে গল্পটা বলতে হবে, কোনখানে পজ দিতে হবে, কোথায় ভাবে থামতে হবে, কোথায় ভাবে একটু স্লাইড হাসতে হবে, কোথায় আওয়াজটাকে স্লো করতে হবে, কোথায় টোনটাকে আপ করতে হবে, তাকে এগুলো জানতে হবে। The method is good storytelling is discussed category-wise remaining part of Steele's essay. তাই স্টিলের এসে যদি আমরা পড়ি, স্যার রিচার্ড স্টিলের এসে, তাই সেগুলো পর 1, 2, 3, 4 করে নীতিগুলো পর আলোচনা করা হয়েছে। তোমার কাছে প্রথম কথা স্টোরি টেলিং এর জন্য তোমার কাছে জন্মসূত্রে এই কোয়ালিটি থাকতে হবে, কিন্তু এছাড়াও আরো কয়েকটা নীতি মেনে চলতে হবে। প্রথম নীতি কি? প্রথম নীতি কি হবে? প্রথম নীতি হবে স্টোরি টেলিং হ্যাজ সামথিং ড্রামাটিক ইনহারেন্ট ইন ইট। স্টোরি টেলিং করতে গেলে তোমাকে কিছু ড্রামাটিক কোয়ালিটি আনতে হবে, যাতে সবার অ্যাটেনশনটা তুমি তার প্রথমেই ধরতে পারো। হেন্স দ্য স্টোরি ক্যান নট বি অ্যাভয়েড কনভারসেশন। নেক্সট, দ্বিতীয় কি করতে হবে? তার প্রথমে ড্রামাটিক কোয়ালিটি আনতে হবে তোমার আলোচনা ন্যারেশনের মধ্যে। নেক্সট, ফর দ্য সেক অফ ইকোনমি দ্য ন্যারেটিভ শুড নট বি অবসকিউর অ্যান্ড কুইজার্স। তুমি যে ভাষায় কথা বলবে সেটা হেজি হবে না, যেন খুব টু দ্য পয়েন্ট, পিন পয়েন্টেড ওয়েতে সবাই বুঝতে পারে, এইটা হতে হবে। 3 নম্বর কথা, নেক্সট, দ্য স্টোরি টেলার ক্যান নট ডু উইদাউট গিভিং অ্যাপ্রোপ্রিয়েট অফ হিউমার ইন দ্য ন্যারেটিভ। 3 নম্বর শর্ত, তোমাকে হাসি ঠাট্টা করতে হবে, হাসি মজাক করতে হবে। স্ট্যান্ড আপ কমেডি দেখেছো? মাঝে মাঝে কত হাসি, মানে লোক দিকে এনগেজ করে হাসি ঠাট্টা করে, ঠিক সেই রকম তোমাকে হাসাতে হবে। সেন্স অফ হিউমার, তোমার রিচ সেন্স অফ হিউমার তোমাকে রাখতে হবে। বিসাইড দ্য স্টোরি টেলার should move his limbs dramatically, এবং নিজের 4 নম্বর কোয়ালিটি, অঙ্গ প্রত্যঙ্গকে, বডি ল্যাঙ্গুয়েজকে ইউজ করতে হবে প্রয়োজনে, উইথ রিফ্লেকশন অফ ভেরিয়াস ইমপ্রেশন অফ দ্য ফেস। ফেসিয়াল এক্সপ্রেশনকে চেঞ্জ করতে হবে, টোন ডাউন করতে হবে, টোন আপ করতে হবে, তবেই গিয়ে একটা বেটার স্টোরি টেলিং তুমি করতে পারবে। তাহলে ফেসিয়াল এক্সপ্রেশন এবং টু দ্য মুডস অ্যান্ড দ্য সেন্টিমেন্ট অফ দ্য ক্যারেক্টারটা কি বলতে চাইছে সেই হিসাবে তোমাকে টোন আপ ডাউন করতে হবে, ফেসিয়াল এক্সপ্রেশন আনতে হবে, তবেই তোমার স্টোরি টেলিংটা দারুণ হবে। The second point is that the storyteller should relate his expedition by extracting the essential and rejecting the redundant. মানে কি, স্টোরি টেলারকে আরেকটা বিষয় করতেই হবে, যেটা খুব উপভোগ্য বিষয় সেগুলোকে খুব সুন্দরভাবে সহজভাবে নামাতে হবে, আর যেগুলো বোরিং বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ নয় সেগুলোকে ছুঁয়ে পার করে যেতে হবে, বা সেটাকে রিজেক্ট করে দিতে হবে, বা না বলে চলে যেতে হবে, কারণ সেগুলো গুরুত্বপূর্ণই নয়, শুধু বোরিং ডিটেলস রয়েছে। He must throw light on the pleasing aspects of life. জীবনের সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে তুলতে হবে, সেটিং অ্যাসাইড দ্য ডিসএগ্রিবল পার্ট, যে বিষয়গুলো বোরিং পার্ট অথচ লেস ইম্পর্টেন্ট সেগুলোকে পার করে চলে যেতে হবে। ইনফ্যাক্ট দ্য স্টোরি টেলার মাস্ট নট বি ইন ডিউলি সিরিয়াস অ্যান্ড গ্রেভ। স্টোরি টেলারকে কোনোদিনই সিরিয়াস গুরুগম্ভীর হওয়া চলবে না, স্টোরি টেলারকে কোনোদিনই সিরিয়াস গুরুগম্ভীর হওয়া চলবে না। হিউমার ইজ দ্য সোল অফ গুড স্টোরি টেলিং। আরেকটা বিষয় মনে রাখতে হবে, হাসি ঠাট্টা মজা করাটা অবশ্যই রাখতে হবে। থার্ডলি, দ্য স্টোরি টেলার অট টু অ্যাভয়েড দ্য প্র্যাকটিস অফ হেভি ডাইগ্রেশন। গল্প বলতে বলতে, স্টোরি টেলিং করতে করতে ডাইগ্রেশন আসতেই পারে মাঝে মধ্যে, কিন্তু হেভি ডাইগ্রেশন কোনোদিন আনবে না। হেভি ডাইগ্রেশন মানে মূল কথা বলতে বলতে একটু অন্যদিকের আলোচনা, এইদিক ওইদিকের আলোচনা, এটা হতেই পারে, কিন্তু এটা অতিরিক্ত হবে না কোনোভাবে, নইলে স্টোরি টেলিং মার্ডার্ড হয়ে যাবে বা স্টোরি টেলিং নষ্ট হয়ে যাবে। Fourthly, the beginner of the story is highly important. গল্পের স্টার্টিং সব সময় খুবই গুরুত্বপূর্ণ, তাই সেটাকে খুব ভালোভাবে বলতে হবে।
ইট মাস্ট নট ইন্ডার লং ইন্ট্রোডাকশন। গল্পে বেশি ইন্ট্রোডাকশন দিয়ে বোরিং করে দাও না, যাতে প্রথমেই সবার অ্যাটেনশনগুলো মরে যায়, এমনি কিছু ভুল কাজ করো না, প্রথমেই ইন্টারেস্টিং করতে হবে। আফটার অল অবসকিউরিটি ইজ নট হোয়াট স্টোরি টেলার উড প্রেফার। কোনোভাবে অবসকিউরিটি, অস্পষ্টতা, পরিষ্কারভাবে কিছু বললে লিসনার্সরা বুঝতে পারলো না, মিনমিন স্বরে করে বললে, এগুলো চলবে না। ক্লিয়ারভাবে, পরিষ্কার ক্লিয়ার কাটভাবে বলতে হবে। লাস্টলি, শেষে, দ্য স্টোরি শুড এন্ড নর্মালি। গল্প নর্মালিও এড হতে পারে, গিভিং এ জার্প অফ সারপ্রাইজ টু দ্য লিসনার, বা সম্ভব হলে শেষে যারা লিসনার ছিল, শ্রোতাবৃন্দ ছিল, তাদেরকে একটা 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 ঝটকা দাও, বুঝতে পারলে, একটা 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 সাডেন জার্ক দাও, মানে যেন সে চমকে যায় যে এইরকমও হতে পারে, এইরকম একটা আনএক্সপেক্টেড টুইস্ট দিতে হবে গল্পের শেষে। তবে সব ক্ষেত্রে এটা আবার জেনারেল রুল নয়, তবে গল্পের শেষে যদি আনএক্সপেক্টেড একটা টুইস্ট দিতে পারো, সেটা আরও বেশি উপভোগ্য করে তোলে পুরো বিষয়টাকে। তাহলে এইটা হলো গিয়ে দ্য আর্ট অফ স্টোরি টেলিং। পরীক্ষাতে মোটামুটি এখান থেকে সব পেয়ে যাবে। যে কয়েকটা বিষয় বললাম সেইগুলোকে মনে রাখো। ইটস গোয়িং টু বি রিয়েলি প্রোডাক্টিভ ফর ইউ গাইজ ফর এক্সামিনেশন পারপাস। থ্যাংক ইউ গাইজ।